প্রিয় দর্শক বন্ধুরা, প্রথম লাইভটি নেটের সমস্যা হওয়ার কারণে কেটে গেছিল। কথা তো শেষ করতে পারলাম না। আসলে কথা শুরু করলে অনেক দীর্ঘ হয়ে যায়। আপনাদেরও ধৈর্যের ব্যাপার যে শোনার মতো ধৈর্য আছে কি না, কারণ লং ভিডিও কেউই এখন শুনতে চায় না। তো যে কথা বলছিলাম যে এখন এমন এমন প্রযুক্তি চলে এসেছে যেগুলো শুধু আমরা দেখছি, তার গল্প শুনছি, এবং সেই প্রযুক্তির ব্যবহারের করার মতো আর্থিক ক্ষমতা আমাদের 90%, অল পৃথিবীর 90% মানুষের নেই। তো ধরেন যে এরকম সম্প্রতি একটি জাহাজের একটি ভিডিও দেখলাম, যেখানে সেই জাহাজে করে যদি আপনি ভ্রমণ করতে যান, সেখানে $1,00,000 পর্যন্ত সেখানে খরচ হতে পারে একটি কেবিনের জন্য। তো $1,00,000 সমান এখন প্রায় কত? 1 কোটি টাকার উপরে। তাহলে আপনি শুধুমাত্র জীবনের একটা ভ্রমণ করার জন্য 1 কোটি টাকা খরচ করবেন, সেই অবস্থা কিন্তু আপনার নাই। এবং এখন ধরেন যে আপনার বাড়ির চারিপাশে 2 তলা 3 তলা 4 তলা 5 তলা বাড়ি হয়ে গেছে, আপনার বাড়িটা টিনের বাড়ি রয়ে গেছে। আপনি এই যে টিনের বাড়ি রয়ে গেছে, এই কারণে আপনি ডিপ্রেশনের রোগী হয়ে যাচ্ছেন। কারণ ওই যে যারা 4 তলা 5 তলা বাড়ি করেছে, তারা আপনাকে সম্মান দিচ্ছে না। কেন সম্মান দিচ্ছে না? কারণ আপনি দারিদ্র। কিন্তু প্রাচীনকালের বা এই যে শিল্প বিপ্লব হওয়ার আগে যে প্রযুক্তি ছিল, সেই প্রযুক্তি একেবারে সেই গ্রামের কৃষক থেকে শুরু করে রাজদরবারের যে বাদশারা ছিলেন, তারা সবাই সেম প্রযুক্তি ব্যবহার করেছেন। হয়তো পুরোটা না, কাছাকাছি পর্যায়ের, মানে খুব বেশি আলাদা না। যদি আমি বলি যে তারাও কিন্তু যে তেল ব্যবহার করে তারা রাত্রিবেলা অন্ধকার দূর করেছেন, একজন কৃষকও সেই তেল ব্যবহার করে সেই অন্ধকার দূর করেছেন। তারা যেরকম প্রযুক্তি ব্যবহার করে রান্নাবান্না করেছেন, কৃষক পর্যায়ে একজন মানুষও কিন্তু সেই প্রযুক্তি ব্যবহার করে রান্নাবান্না করেছেন। কারোরই তখন যেহেতু এসি আবিষ্কারই হয়নি, সেহেতু রাজার ঘরেও এসি নেই, কৃষকের ঘরেও এসি নেই। সেই হিসেবে তাদের জীবনযাপন একমাত্র যদি ওই বিশাল অট্টালিকা যদি আমরা বাদ দিই, সেই ক্ষেত্রে একটা রাজার জীবনযাপন আর একটা প্রজার জীবনযাপনের যে প্রযুক্তিগত যে বিষয়গুলো আছে, তার ভিতরে খুব বেশি একটা তফাৎ ছিল না। কিন্তু এখন যে পর্যায়ে এসেছে যে সমাজের ধনী ব্যক্তিদের নিজস্ব বিমান আছে, নিজস্ব হেলিকপ্টার আছে, আপনার রাষ্ট্রপ্রধানদের কথা তো বলতে গেলে সেই শেষ হবে না। সেই কারণে যে আপনি ধরেন যে আমরা বলছি যে আমাদের মৌলিক অধিকার 5টা, তো মৌলিক অধিকার কি? ধরেন যে খাদ্য। এখন আপনি যদি পান্তা ভাত খান, সেটাও তো খাদ্য খাচ্ছেন। আবার আপনি যদি সকালবেলা খুব দামি কিছু ফল খান, সেটাও খাবার খাচ্ছেন। মৌলিক অধিকারের ভিতরে আবার কয়েক রকম রয়ে গেছে। এরপরে যদি নেক্সট আমাদের মৌলিক অধিকারের কথা বলি, বস্ত্র। ধরেন যে একটা শাড়ি আছে 500 টাকার, একটা শাড়ি আছে 5 লাখ টাকার। আবুল হাসান, দৈনিক নিরপেক্ষ, মাশাআল্লাহ, সাধারণ ভাই, ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। এরপরে ধরেন যে যদি চিকিৎসার কথা বলি, এর আগে বলেছি, এর আগের ভিডিওতে চিকিৎসার কথাটা, যে একজন মানুষের অসুখ হচ্ছে, সে ল্যাব 8-এ ডাক্তার দেখাচ্ছে, 50,000 খরচ করে ফেলতেছে, সে সিঙ্গাপুরে চলে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে যদি আমি অসুস্থ হয়ে সদর হাসপাতালে যাই, সদর হাসপাতালে বেড খালি পাওয়া যায় না। নিঃসন্দেহে আমাকে ফ্লোরে বিছানা করে
অন্তত আজকের রাতটা বা কালকে সকাল পর্যন্ত বা বিকাল পর্যন্ত আমাকে কিন্তু ওই ফ্লোরে শুয়ে থাকতে হবে। এখন ধরেন আমি তো এইটা মানসিকভাবে আমি আর্থিকভাবে সচ্ছল না হলেও আমি সমাজে চলাফেরা দিয়ে মানুষকে বোঝাতে চাই যে আমি একটু সচ্ছল, কিন্তু আমার ভেতরে ভেতরে আমি সচ্ছল না। আমি যে সচ্ছল না তার প্রমাণ হয়ে যাবে কিছু জায়গায়। ধরেন যে আমি হাসপাতালের বিছানায় ফ্লোরে শুয়ে আছি। এখন আমার যারা পরিচিত মানুষ আছে, মতিন ভাই ধন্যবাদ, আমার যারা পরিচিত মানুষ আছে তারা কিন্তু ওই হাসপাতালে যেয়ে দেখলো যে আমি ফ্লোরে শুয়ে আছি। তা আমি সুস্থ হব কি? ওই যে আমি ফ্লোরে শুয়ে আছি আর এই যে আমার বন্ধু বান্ধব দেখে ফেললো বা আমার পরিচয় দেখে ফেললো, এই টেনশনে আমার দ্বিতীয় দফায় আমার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। দ্বিতীয় দফায় বোঝাতে পারিছি? তাহলে এখন ধরেন যে এরকম নানাবিধি কারণে এই দারিদ্রতা যে সমাজের একটি অভিশাপ, এই কথাটি ব্যাপকভাবে মানুষের মধ্যে গেঁথে গিয়েছে এবং এটি ব্রিটিশরা আরও বেশি প্রচার করেছিল সাইকোলজিভাবে সমাজে যে ধনিক শ্রেণী, এই ধনিক শ্রেণীর শাসনকে বজায় রাখার জন্য। তার আগে আলোচনার আগে আর একটু বলে নিই, আলোচনা বেশি করব না, আপনাদের কারোর ধৈর্য নেই শোনার। আপনার যীশু খ্রিস্ট একটি ধর্মের প্রবর্তক, একজন মহান ব্যক্তি। তিনি একটি দরিদ্র ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি একটি উক্তি করেছিলেন, উক্তিটার ইংরেজিটা আমি বলবো না, বাংলাটা বলি। সেটি হলো যে ধন্য তারা যারা দরিদ্র। আমাদের প্রিয় নবীও দরিদ্র জীবনযাপন করেছেন। প্রাচীনকালে দরিদ্র জীবনযাপন করা ছিল একটি আত্মিক আর্ট এবং ধনী মানুষরা এই দরিদ্র মানুষদের কিন্তু নানাবিধভাবে সহযোগিতা করতে চাইতো, খাবার দিয়ে, পোশাক দিয়ে। যারা আত্মিক সাধনায় নিজেকে করতেন, মানে আত্মিক সাধনায় নিজেকে নিয়ে যেতেন, সেই গ্রিক থেকে শুরু করে রোমান সভ্যতা যে সমাজ ব্যবস্থার কথায় আমরা বলি, সমস্ত সমাজ ব্যবস্থায় দারিদ্রদের একটা সম্মান কিন্তু ছিল। এবং সেটা আমি তো প্রথমে বলে নিলাম যে প্রযুক্তিগতভাবেও একই রকম জীবনযাপন ছিল, যে একটা রাজাও ঘোড়ায় চড়ে, আমিও ঘোড়ায় চড়ি। এখন যদি ধরেন যে ডোনাল্ড ট্রাম্প, সে যেখানে যায় ঘোড়ায় করে যায়, আবার আমিও যেখানে যাই ঘোড়ায় করে যাই, তাহলে ডোনাল্ড ট্রাম্প একটা রাষ্ট্রপ্রধান, হ্যাঁ তার ক্ষমতা আছে, কিন্তু আহামরি প্রযুক্তিগতভাবে তো তার সাথে আমার কোনো পার্থক্য নেই। কারণ সেও ঘোড়ায় চড়ে, আমি একজন কৃষক, আমিও ঘোড়ায় চড়ি। হতে পারে আমার ঘোড়াটা দুর্বল, দেশি ঘোড়া, সে একটা ভালো জাতের ঘোড়া নিয়ে চড়তে পারে, কিন্তু এখন হয়েছে কি, সে এমন একটা বিমানে চলে যে বিমানটা পৃথিবীর আর কোথাও নেই, আর কত দেশ তৈরি করতে পারেনি। আমি এই পৃথিবীর একজন মানুষ হিসাবে ডোনাল্ড ট্রাম্পের ওই বিমানের ধারে কাছে পর্যন্ত যাইতে পারবো না সেটা দেখার জন্য, আর সেটা তো চড়ার ব্যাপারটা তো কল্পনা। তাহলে বৈষম্যটার যে স্তর সেই স্তরটা কতখানি লম্বা হয়েছে সেটা একটু কল্পনা করেন, যে এত বড় একটা বিস্তর ডিফারেন্স হয়ে গেছে যে ধনীর সাথে দরিদ্রের। খাবারের বিষয়ে আমি বাদ দিলাম, মানুষ যাই খেয়ে বেঁচে থাকবে। এখন ধরেন যে আমার আইফোন নেই, আমার কয়েকজন শুভাকাঙ্ক্ষী আইফোন নেই, এটি আমাকে বিশেষভাবে প্রশ্ন করেছে, তোমার একটা আইফোন নেই? মানে আইফোন নেই মানে আমি সম্মানে, সামাজিকতায় তাদের কাছে পিছিয়ে থাকা মানুষ, পিছিয়ে পড়া মানুষ। তারপরে এখন তো এই যে কথাটা এর আগে বললাম যে রয়্যাল এনফিল্ডের গল্প শুরু হয়েছে, যার রয়্যাল এনফিল্ড আছে সে আছে মোটামুটি এখন মানে সে যে সচ্ছল এবং তার যে টাকা আছে এটা প্রমাণ করার জন্য এই মোটরসাইকেলটা তার এখন দরকার। এরপর আর একটা মোটরসাইকেল আসবে। কিন্তু সমাজের অধিকাংশ মানুষের কিন্তু এই সামর্থ্য নেই ভালো চিকিৎসা নেওয়ার, ভালো
জীবনযাপন করার, যে ধরেন যে এখন শিক্ষার ব্যাপারটা এসে গেছে বাণিজ্যিক। আমি চাবো যে আমার সন্তান একটা ভালো স্কুলে পড়ুক, কিন্তু সেখানে টাকা দরকার ভালো স্কুলে পড়ানোর জন্য। আমি আমার বাচ্চাকে একটা ভালো স্কুলে পড়াতে পারছি না, কিন্তু আমারই একজন বন্ধু সে ভালো স্কুলে পড়াচ্ছে। এই জায়গায় আমি ডিপ্রেশনে পড়ে যাচ্ছি ওর কাছে, যে আমি পারতেছি না। এবার আমার বাবা মাকে আমি ভালো জায়গায় চিকিৎসা করাতে পারতেছি না, ওর বাবা মাকে ভালো জায়গায় চিকিৎসা করাতে পারছে। এই জায়গায় আমি ডিপ্রেশনে পড়ে যাচ্ছি। এই কারণে দারিদ্রতা বর্তমানে শুধু যে অভিশাপ তা নয়, দারিদ্রতা এখন অধিকাংশ তরুণের ডিপ্রেশনের একটি বড় কারণ হয়ে উঠেছে। কারণ এখন মানুষের সম্মান নির্ধারণ হচ্ছে কে কিভাবে কতটা উন্নত জীবনযাপন করছে তারপরে নির্ভর করে। যদি কেউ ভালো জীবনযাপন করে, এখন ভালো জীবনযাপন বলতেই প্রযুক্তি। আপনি একটা 5তলা বাড়ি করবেন, এটা তো একটা প্রযুক্তি এবং বিজ্ঞানেরই একটা ফসল যে আপনি 5তলা বাড়ি করেছেন এবং আপনার গাড়ি আছে, এটা প্রযুক্তি। আপনি আপনার ঘরে প্রত্যেক রুমে এসি আছে, গিজার আছে, আপনার ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরেও 2 ঘন্টা ইলেকট্রিসিটি ব্যবহার করার প্রযুক্তি লাগানো আছে। এই যে প্রযুক্তির মধ্যে আপনার বসবাস, এটি হচ্ছে যে আপনার সম্মান নির্ধারণ করে দিচ্ছে। এখন আমি যদি চিন্তা করি যে প্রাচীনকালের মতো, ধরেন যে প্রাচীনকালে তো রাজা বাদশা ছাড়া আর কারোরই কিন্তু এই যে ইটের যে বাড়ি, যেগুলো মানুষ বলতো দালান, এই ইটের বাড়ি কিন্তু ছিল না। অধিকাংশ প্রজার বাড়িই ছিল হচ্ছে মাটির, অধিকাংশ বলতে সব প্রজারই। এই তো মানে আপনার এই 2000 সালের দিকে ওই ছোটো কুমারকুণ্ড এলাকার অধিকাংশ বাড়ি ছিল মাটির বাড়ি। অসংখ্য মাটির বাড়ি তো গ্রামে আমি নিজেই দেখেছি আমার বয়সে। আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারাও হয়তো দেখেছেন যে গ্রামগঞ্জে মাটির বাড়ি। মনি, ধন্যবাদ মনি, জিনিস কিনা জানি না। এই যে মাটির বাড়ি আমরা আমাদের বয়সে দেখেছি, আজ থেকে 500 বছর আগে 200 বছর আগে সবই ছিল মাটির বাড়ি। একমাত্র রাজা বাদশাদেরই ছিল হচ্ছে যে ইমারত, বিল্ডিংয়ের বাড়ি ছিল। এই বিল্ডিংয়ের বাড়িটুকু যদি আপনি বাদ দেন, আর সকল জীবনযাপন একই রকম ছিল। এই জন্য দরিদ্র এবং যে ধনী শ্রেণী ছিল খুবই, মানে রাজা বাদশা ছাড়া ধনী নেই। দেখা যাচ্ছে অ্যাভারেজ একটা রাষ্ট্রে যদি 1 কোটি মানুষ থাকে, তা সেখানে ধনীর সংখ্যা ছিল সর্বোচ্চ 1000, এর বেশি না। আর সবই কৃষক আর পশুপালক। তা সেটা তো খুবই সামান্য, চোখে ধরে না। তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে আসলে সত্যি যে দারিদ্রতা একটা অভিশাপে আমরা নিয়ে গেছি সবাই মিলে, এবং এই দারিদ্রতাই আমাদেরকে ডিপ্রেশনের রোগী বানিয়ে দিচ্ছে। বিশেষ করে তরুণদের সবাইকেই। একটা মেয়ে তার ডিভোর্স হয়ে গেছে, এখন সে কী করবে, কী করে চলবে? বাপ মা তো আর সবসময় তাকে খরচ চালাবে না। সে মেয়েটা ডিপ্রেশনে পড়ে গেল যে আমি এখন কী করব, আমার তো ভরণ পোষণের কেউ নেই। এর জন্য সে হয়তো অভাবে তাড়নায় বিভিন্ন কাজে সে নিজেকে জড়িয়ে ফেলতে পারে। তারপরে চাকরিচ্যুত হওয়ার পরে অধিকাংশ কারণে যে কোনো মানুষ সাইকোলজিভাবে সে ডিপ্রেশনের রোগী হয়ে যেতে পারে শুধুমাত্র এই দারিদ্রতার কারণে। এবং আমি নিজে অবজারভেশন করে দেখেছি যে দারিদ্রতার কারণেই অনেক মানুষ ডিপ্রেশনের রোগী। কারণ সে যে লাইফস্টাইল সে যেভাবে চলে সেটি সে কন্টিনিউ করতে পারছে না। সেটি সে মানে জোর করে সে নিজেকে ভালো আছি দেখানোর চেষ্টা করছে সমাজে। কিন্তু এই জোর করে যে সে ভালো আছে, এই জোর করে ভালো থাকাটা সে বেশি দিন কন্টিনিউ করে যেতে পারছে না, যার কারণে সে ডিপ্রেশনের রোগী হয়ে যাচ্ছে। আমি একরকম ভাবি লাইভে আসার আগে বলার সময় অনেক কিছু হারিয়ে ফেলি, যেহেতু স্ক্রিপ্ট পড়ছি না। অনেক কিছু বলতে চেয়েছিলাম, হারিয়ে ফেলেছি হয়তো। তার আগে আরেকটা কথা বলিনি যে আরেকটা লাইভে আমি বলেছিলাম আপনাদের যে এই
রাষ্ট্র তৈরি করেছে চাঁদাবাজরা। রাষ্ট্র কিন্তু প্রথম রাষ্ট্র সৃষ্টি হয়েছে গ্রিসে, এবং আমরা যে গ্রিসের যে প্রাথমিক রাষ্ট্রটা পাই এটা মূলত আধুনিক, কিন্তু তার আগে যে শুরুটা হয়েছিল, এই শুরুটা করেছিল চাঁদাবাজরাই শুরু করেছিল। তারা মানুষদের আশ্বাস দিয়েছিল যে এই যে তোমরা ডাকাতের হাতে পড়ো, তোমাদের সম্পদ চুরি হয়ে যায়, এইগুলোকে আমরা নিরাপত্তা দেব, রক্ষা দেব, বিনিময়ে তোমরা কর দিবা বা চাঁদা দিবা। এইভাবে আস্তে আস্তে কিন্তু রাষ্ট্র তৈরি হয়েছিল। এবং এই যে বসে বসে কর তোলা বা চাঁদা তোলা, এর যে একটা অসাধারণ মজা আছে, সেটা কিন্তু আপনি এই সারা বিশ্বের রাজনীতি অ্যানালাইসিস করলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে মানুষের মধ্যে এই ক্ষমতার এত মোহ কেন। কারণ আপনি বসে বসে কর আদায় করবেন, এর মতো মজার পেশা পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। এই জন্য চাঁদাবাজিকে একটি শ্রেষ্ঠ পেশা বলা যেতে পারে এই দুনিয়ায়। একটু চিন্তা করে দেখেন। তো সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।